ভাবুন তো, কেউ যদি আপনাকে এসে বলে তাজমহল বিক্রি করা হবে, তাহলে কি সেটি আপনি বিশ্বাস করবেন? কথাটা অসম্ভব শোনালেও সত্যি যে ভারতের ইতিহাসে এমন একজন ছিলেন যিনি শুধু কোটি কোটি টাকাই প্রতারণা করেননি, বরং ভুয়ো সিগনেচার করে তাজমহল 3 বার, লালকেল্লা 2 বার, এমনকি রাষ্ট্রপতি ভবন আর সংসদ ভবন 11 বার বিক্রি করেছেন, যার নাম থেকে শুরু করে মৃত্যুর তারিখ পর্যন্ত সবই ছিল জালি। কখনো জাল ব্যাংক ড্রাফট, কখনো রেলওয়ে রসিদ, আবার কখনো ভুয়ো জমির কাগজ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। মানুষ ঠকানোই পিএইচডি করেছেন তিনি। ফলে টাটা, বিড়লা ও আম্বানির মতো বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে রাজনীতিবিদ, পুলিশ অফিসার, এমনকি বিদেশিরাও তার ফাঁদে পা দিয়ে নিঃস্ব হয়েছে। তার চালাকি এতটাই নিখুঁত ছিল যে তাকে ধরতে গিয়ে পুলিশ, আইএএস কিংবা আইপিএস অফিসাররাও হিমশিম খেয়েছে। এছাড়া সে যখন জেলের ভেতরে থাকতো তখন জেলের পুরো সিস্টেম তার চালাকির সামনে অসহায় হয়ে পড়তো। কখনো অসুস্থতার ভান করে তো কখনো অফিসারের চোখে ধুলো দিয়ে বারবার এমন ভাবে পালিয়ে যেত যেন সে জেলে নয়, ছুটি কাটাতে এসেছিল। এছাড়া একবার তো জেলের ভেতরে বসেই পুলিশকে দিয়ে নিজের ক্ষেতের জমি খুঁড়িয়ে নিয়েছিলেন যাতে তার স্ত্রী সেখানে চাষ করতে পারে। এমনকি তার মৃত্যুকে ঘিরে আজও রহস্য রয়ে গেছে। তিনি আসলেই মারা গেছেন নাকি এখনো কোথাও লুকিয়ে আছেন তা আজ কেউই জানে না। এই কিংবদন্তি প্রতারক ছিলেন মিথিলেশ কুমার শ্রীবাস্তব। আগে হ্যাঁ, ইনি ভারতের সবচেয়ে বড় ঠকবাজ, গরিবের মসিহা ওরফে নটওয়ারলাল। তার প্রতারণার কাহিনী এতটাই বিখ্যাত যে বলিউডে তার গল্পে অনুপ্রাণিত হয়ে তৈরি করেছেন একের পর এক সিনেমা। অমিতাভ বচ্চনের মিস্টার নটওয়ারলাল, অভিষেক বচ্চন ও রানী মুখার্জির বান্টি और বাবলি, এমনকি ইমরান হাসমিনের রাজা নটওয়ারলাল। কিন্তু প্রশ্ন হলো, একজন সাধারণ গ্রামের ছেলে কিভাবে হয়ে উঠল ভারতের সবচেয়ে বড় ঠকবাজ? সে কি সত্যিই ঠকবাজ ছিল নাকি ছিল গরিবের মসিহা? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সাল 1912 বিহারের সিওয়ান জেলার একটি ছোট্ট গ্রামে এক স্টেশন মাস্টারের ঘরে জন্ম নিয়েছিলেন মিথিলেশ কুমার শ্রীবাস্তব। তার বাবা ছিলেন রঘুনাথ প্রসাদ। তাদের টাকার কোনো অভাব ছিল না, তাই তারা চাইতো ছেলেকে লেখাপড়া করিয়ে একটি চাকরি বাকরি করানোর। কিন্তু ছোট থেকেই মিথিলেশের মন পড়াশোনায় ছিল না। তার ভেতরে লুকিয়েছিল একটি অসাধারণ বুদ্ধি আর কৌশল। একদিন তার প্রতিবেশী সহায়বাবু তাকে নিজের ব্যাংক ড্রাফট জমা দিতে পাঠালেন। ব্যাংকে গিয়ে সে দেখলেন কর্মচারীরা ড্রাফট যাচাই করতে গিয়ে সিগনেচার মিলাচ্ছে। আর সেখানেই তার মাথায় খেয়াল আসে, যদি সে সহায়বাবুর সই নকল করতে পারে তবে তো সহজেই তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে। এরপর সে সেখান থেকে বাড়িতে ফিরে সহায়বাবুর সিগনেচার হুবহু কপি করে ফেললো। তারপর ভুয়ো সই ব্যবহার করে কয়েক কিস্তিতে 1000 টাকা সহায়বাবুর অ্যাকাউন্ট থেকে তুলে নিল। আজকের দিনে 1000 টাকা শুনতে তুচ্ছ লাগলেও 80-90 বছর আগে সেই টাকার মূল্য ছিল 1 লক্ষ টাকার সমান। কিন্তু বেশি দিন তার এই কৌশল গোপন রইল না। ব্যাপারটা জানাজানি হতেই বাড়ি ছেড়ে পালাই সে। বিহার থেকে পালিয়ে আসে কলকাতায়। শহরটা ছিল তার কাছে একেবারেই নতুন, কোনো আত্মীয় ছিল না, পকেটে পয়সাও প্রায় ছিল না। কিন্তু এখানেও তার চালাকি তাকে বাঁচালো। কলকাতায় সে সময় এক নামী ব্যবসায়ী ছিলেন শেঠ কেশব রাম। মিথিলেশ তাকে বুঝিয়ে দিল সে একজন কোয়ালিফাইড প্রাইভেট টিউটর এবং সে তার 2 ছেলেকে পড়ানোর জন্য সেরা শিক্ষক। শেঠ তার কথায় রাজি হয়ে মাসে 30 টাকা বেতনে সেখানে তাকে রেখে দিলেন। এভাবে সে তার থাকার জায়গা আর খাওয়ার ব্যবস্থা করে ফেললো। তারপর সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কমার্স নিয়ে বিকম কমপ্লিট করে। এরপর ল কলেজে ল নিয়ে পড়ার জন্য ভর্তি হয় আর এরই সঙ্গে শুরু করে স্টক ব্রোকারের কাজ। দিনে সে একজন ছাত্র ও স্টক ব্রোকার, আর রাতে ঠকবাজি করার নানান প্ল্যানিং করতো সে। এরপর মিথিলেশ তার প্রথম সবচেয়ে বড় ফ্রডের প্ল্যান করলো। আসলে সে যে সেঠের বাড়িতে থাকতো তাদের কাপড়ের ব্যবসা ছিল আর তখন মার্কেটে কাপড়ের খুবই শর্টেজ চলছিল। মিথিলেশ তাকে বোঝায় তার একটি আত্মীয় বোম্বেতে বড় কাপড়ের ব্যবসায়ী। তিনি 200 বেল কাপড় অর্থাৎ 40,000 কেজি কাপড় মাত্র 4.5 লক্ষ টাকায় বিক্রি করছেন। সেটার কাছে এটা একটি গোল্ডেন অপরচুনিটি মনে হলো। তিনি তার নিজের একজন এজেন্টকে সব টাকা দিয়ে মিথিলেশকে সঙ্গে নিয়ে মুম্বাই পাঠিয়ে দেন। কিন্তু মিথিলেশ চাইছিল ওই এজেন্ট যেন তার পথে বাধা না হয়, তাই পুরো পথ জুড়ে সে এজেন্টকে বোম্বের আন্ডারওয়ার্ল্ড আর পুলিশের ভয়ঙ্কর সব গল্প শোনায়। এতটাই ভয় পেল এজেন্ট যে বোম্বে পৌঁছে হোটেলে মিথিলেশকে সব টাকা দিয়ে দিল এবং বলল, তুমি একাই গিয়ে ডিল ফাইনাল করে আসো, আমি হোটেলেই থাকছি। মিথিলেশের ফাঁদ একেবারেই নিখুঁতভাবে কাজ করলো। সে একাই টাকা নিয়ে উধাও হয়ে গেল আর এভাবেই তার জীবনের প্রথম সবচেয়ে বড় ঠকবাজি সফল হলো। কিন্তু এরপর মিথিলেশ ঠিক করে এইসব আর নয়, এবার সে সৎ পথে মানুষকে ঠকাবে। কিন্তু সৎ পথে মানুষ ঠকানো সেটা আবার কি? আগে হ্যাঁ, এবার সেই গল্পটাই বলবো। ছোটবেলা থেকেই দুর্দান্ত ট্যালেন্ট ছিল মিথিলেশের। মানুষের নকল সই, ডকুমেন্ট জাল করা, এসবে এক্সপার্ট ছিল সে। এমনকি ভারতের রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের সিগনেচারও নিখুঁতভাবে জাল করতে পারত। আর সে সেই রাষ্ট্রপতির সই জাল করে 3 বার তাজমহল বিক্রি করেছেন। সালটা ছিল 1960। হানিমুনে ভারতে বেড়াতে এলেন এক মার্কিন নবদম্পতি। চোখের সামনে তাজমহল, মুগ্ধ দৃষ্টিতে 2 চোখ ভরে দেখছেন তাজমহল। হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, আপনি চাইলেই এই পুরো তাজমহলের মালিক হতে পারেন। তরুণী অবাক হয়ে প্রশ্ন করলেন, কিভাবে? উত্তরে এলো, আপনার স্বামী চাইলেই কিনতে পারে এই তাজমহল। আসলে আমি ভারত সরকারের কর্মচারী। ভারত সরকার আমাকে তাজমহল বিক্রির দায়িত্ব দিয়েছে। শুনতে কিছুটা খটকা লাগলেও কিন্তু তাজমহলকে নিজের করে পাওয়ার স্বপ্ন কার না থাকে। তবুও খটকা দূর করতে মার্কিন দম্পতি প্রশ্ন করলেন, আপনাদের সরকার তাজমহল বিক্রি করতে চাইছেন বা কেন? তৎক্ষণাৎ জবাব এলো, এখানে মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে, তাদের মুখে খাবার তুলে দিতে
দিতে সরকার হিমশিম খাচ্ছে, তার উপর হাজার হাজার টাকা খরচ করে তাজমহল মেনটেন করা আমাদের পক্ষে সম্ভব নয়। ব্যাস, এরপর আর কোনো প্রশ্ন নয়, আর কোনো সময় নয়। ভারত সরকারের দুর্দশা শুনেই মন গলে গেল ওই বিদেশি দম্পতির। তারা কিনে নিল তাজমহল। পৃথিবীর সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য তাজমহল বিক্রি হয়ে গেল বিদেশির হাতে। তবে তারা টাকা তো দিয়ে দিল, কিন্তু তাজমহল পেল না। যতক্ষণ ওনারা ব্যাপারটা বুঝে উঠলো, ততক্ষণ টাকা নিয়ে চম্পট দিলেন মিথিলেশ। সে ছদ্মবেশ ধরতে এতটাই পটু ছিল যে জায়গা এবং পরিকল্পনা অনুযায়ী ঝটপট করে নিজের নাম ও লাইফস্টাইল বদলে নিতে পারত। সে সময় যেসব বিদেশি পর্যটক ভারত ঘুরতে আসতো, তাদেরকে সরকারি আধিকারিক সেজে নিজের পরিচয় দিত মিথিলেশ। সঙ্গে রাখতো জাল সরকারি কাগজ ও স্ট্যাম্প পেপার। শুধু তাই নয়, সে সময় সমাজসেবিক ও কোনো কেন্দ্রীয় মন্ত্রীর সেক্রেটারি সেজে বড় বড় অঙ্কের ডোনেশন নিয়ে আসতো টাটা বিড়লা এবং ধীরুভাই আম্বানির কাছ থেকে। নিখুঁত নথি এবং অসামান্য ঝাঁকপটু হওয়ার কারণে তারা কেউ কখনোই তাকে সন্দেহ করত না। এভাবেই বেশ কিছুদিন বিদেশি পর্যটককে মিষ্টি কথার জালে বোকা বানিয়ে সে 3 বার তাজমহল, 2 বার লালকেল্লা বিক্রি করে। এমনকি রাষ্ট্রপতির সই নকল করে রাষ্ট্রপতি ভবনও বিক্রি করে দেয়। এভাবেই 455 জন সংসদ সহ ভারতের গোটা সংসদ ভবনটাকে বিক্রি করে দিয়েছিল। তার এই ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল পুলিশ মহলে। পুলিশের বড় বড় কর্মকর্তাদের কাছে মিথিলেশ হয়ে উঠেছিল চরম মাথা ব্যথার কারণ তারা কিছুতেই মিথিলেশকে গ্রেপ্তার করতে পারছিল না। বুদ্ধি খাটিয়ে বারবার পুলিশকে ধোকা দিচ্ছিল সে। একসময় সে নিজের নামটাও বদলে ফেললো, নতুন নাম রাখলো নটওয়ারলাল। এবার বলবো মিথিলেশ থেকে নটওয়ারলাল হওয়ার সেই দুর্দান্ত গল্পটা। একবার এক সরকারি অধিকারীকে বেশে চুরি করতে নেমেছিল মিথিলেশ। আর এইসব চুরি সে একা করতো না, তার একজন গুজরাটি বন্ধুও ছিল, তার নাম ছিল নটওয়ারলাল। তারা একবার জালিয়াতি করতে গিয়ে মিথিলেশ এবং নটওয়ারলাল দুজনেই ধরা পড়ে। কিন্তু সেখান থেকে মিথিলেশের বন্ধু নটওয়ারলাল কোন রকম ভাবে পুলিশের জাল থেকে পালিয়ে যায় আর ধরা পড়ে যায় মিথিলেশ। কিন্তু পুলিশ মিথিলেশকে নটওয়ারলাল ভেবে বসে। মিথিলেশ দেখে এটাই তার কাছে একটি বড় সুযোগ ছিল তার পরিচয় গোপন করার। তারপর থেকেই মিথিলেশ হয়ে যায় নটওয়ারলাল। এরপর থেকে সে যে কাণ্ড ঘটাতো নাম হতো নটওয়ারলালের। এভাবেই নটওয়ারলাল নামটি ধীরে ধীরে মিথিলেশের অপরাধ জগতের পরিচয় হিসাবে গণ্য হয়। কিন্তু এত অপরাধ করে কিভাবে সে ছাড়া পেয়ে যেত, সেই গল্পে এবার আসা যাক। শুধু বিহার আর বাংলায় নয়, সারা দেশ জুড়েই প্রতারণার কারবার চলতো। ছদ্মবেশ নিতে তিনি ছিলেন ওস্তাদ। প্রায় 50 রকমের ছদ্মবেশ নিতে পারতেন তিনি। সারা জীবনে মোট 52 বার বদলেছেন নিজের নাম। মিথিলেশ আগরওয়াল, সুরেন্দ্র কুমার, সীতাইয়াম, আদি শঙ্করলাল, DN ময়ূর, এগুলো ছিল এর কিছু জনপ্রিয় ছদ্মনাম। চুরি করতে গিয়ে অনেক সময় পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি, কিন্তু প্রতিবারই পালিয়ে গিয়েছেন নাটকীয়ভাবে। গ্রেপ্তার করলেও পুলিশ তাকে জেলে বন্দী করে রাখতে পারত না। অন্তত 110টি প্রতারণার কেস ও জোচ্চুরি মামলা নটওয়ারলালের পেছনে লেগেছিল 8টি রাজ্যের পুলিশ। বিভিন্ন মামলায় তার সাজার সম্মিলিত মেয়াদ ছিল 113 বছর। কিন্তু নটওয়ারলাল পুলিশ আর জেলকে বুড়ো আঙুল দেখিয়ে 12 বার ধরা পড়ার পরেও জেল থেকে পালিয়েছে। জেল ভাঙা যেন তার কাছে কোনো ব্যাপারই না। এবার আসি একটি ইন্টারেস্টিং গল্পে। তখন লখনৌ জেলে বন্দী নটওয়ারলাল। তখনকার দিনে জেলে যে কোনো চিঠি এলে আগে জেল সুপার সেই চিঠিটি পড়তো, তারপরেই সেই চিঠিটি আসামিকে দেওয়া হতো। কিন্তু নটওয়ারলালের বাড়ি থেকে অনেক চিঠি এলেও নটওয়ারলাল কোনোদিন সেই চিঠির উত্তর লিখত না। কিন্তু তার স্ত্রীর 8 নম্বর চিঠি আসার পর জেলার সাহেব নটওয়ারলালকে বলেন, এই চিঠির তোমাকে উত্তর দিতেই হবে। চিঠিতে লেখা ছিল, চাষ করব কিন্তু জমিতে লাঙ্গল দেওয়ার টাকা নেই। আর তারপর উত্তরে নটওয়ারলাল লিখেন, জমিতে এক জায়গায় প্রচুর সোনা লুকোনো আছে, 1 ফুট খুঁড়ে কিছুটা সোনা নিয়ে আপাতত কাজ চালাও, আমি জেল থেকে বেরিয়ে বাকিটা দেখছি। এই চিঠি স্ত্রীর কাছে পৌঁছবার আগে সোনা উদ্ধারে গ্রামে চলে যায় পুলিশ। লোক লাগিয়ে পুরো জমি খুঁড়ে ফেললেও মিলল না কোনো সোনা। আসলে এই সবকিছুই ছিল মিথিলেশের প্ল্যান। কয়েক মাস পর আবার চিঠি এলো। চিঠিতে লেখা ছিল, পুলিশ আমাদের জমি এসে চেষে গেছে, চাষ খুব ভালো হয়েছে। আর এই চিঠিটি পড়ে তখন জেল সুপার সব কাহিনীটা বুঝতে পারে এবং সে মিথিলেশের উপর খুব পরিমাণ রেগে গিয়ে চেঁচামেচি করতে লাগলো। এবং সেই সময় সে শান্ত গলায় বলেছিল, আমি তো চিঠি লিখতে চাইনি, আপনি জোর করেছিলেন বলে চিঠি লিখেছিলাম, আর এই জন্যই আমি চিঠি লিখতাম না। জীবনে বহুবার এমন তুখর বুদ্ধির পরিচয় দিয়েছেন নটওয়ার। একবার রাজীব গান্ধীর আমলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নারায়ণ দত্ত তিওয়ারির সেক্রেটারি সেজে দিল্লির এক নাম করা ঘড়ির দোকানে গিয়েছিলেন। দোকানের মালিককে গিয়ে তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী বলছে ভারতে ঘুরতে আসা সকল বিদেশি অতিথিদের 90টি দামি ঘড়ি উপহার দেবেন, তার জন্যই মন্ত্রীমশাই তাকে ঘড়ি কিনতে পাঠিয়েছেন। অশোক স্তম্ভের ছাপ মারা সরকারি প্যাডে মন্ত্রীর সই সহ চিঠি দেখে দোকানদার বিশ্বাস করে তাকে 90টি ঘড়ি দিয়ে দেয়। টাকা মেটাতে দোকানদারকে একটি সরকারি ড্রাফট দেয়। এরপর দোকানদার যখন ড্রাফট ভাঙাতে ব্যাংকে যায়, তখন সে বুঝতে পারে আসল কেসটা কি। একবার ভাবুন তো উনার সাহস আর কনফিডেন্সটা কোন লেভেলে ছিল। এছাড়াও একবার ভারতের অর্থমন্ত্রী BP সিং এর বিয়েতে যাওয়ার জন্য গহনা নিয়ে 82,000 টাকার জাল চেক দিয়ে পালায় নটওয়ারলাল। সব থেকে যেটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হলো এই লক্ষ লক্ষ টাকা প্রতারণা করতে কোনোদিন কোনো অস্ত্র হাতে তুলেননি তিনি, শুধুমাত্র ব্যবহার করেছেন তার নিজের বুদ্ধি। কিন্তু এই এত টাকা নিয়ে সে করতো কি? আর এখানেই লুকিয়ে রয়েছে এই গল্পের আসল কাহিনী। আসলে শুধুমাত্র টাকার জন্য কোনোদিনও ঠকবাজি করেননি নটওয়ারলাল, কারণ ঠকবাজি তার পেশা নয়, ঠকবাজি ছিল তার নেশা। আর এই নেশাই তাকে প্রতারণা করতে বাধ্য করত। তবে ঠকবাজি টাকা কিন্তু কখনো নিজের জন্য খরচ করতেন না তিনি। তার নজরে এগুলো প্রতারণা ছিল না, এগুলো ছিল সমাজ সেবা। কারণ সমাজের ধনী
ধনীদের থেকে টাকা লুট করে সেই টাকা গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন। তিনি মনে করতেন এটাই মহান সেবা। আর এই সমাজ সেবা করতে গিয়ে ভারতের 8টি রাজ্যের 100টির বেশি মামলার মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল ছিলেন তিনি। তবুও তার মধ্যে ছিল না কোনো ভয়। একবার তো কোর্টে তাকে জজ সাহেব প্রশ্ন করেছিলেন, তুমি কিভাবে লোক ঠকাও? এই প্রশ্ন শুনে নটওয়ারলাল জজের কাছ থেকে 1 টাকা চেয়েছিলেন এবং সেটি নিয়ে সে পকেটে নিয়ে উত্তর দিয়েছিলেন, আমি কাউকে কোনোদিনও বন্দুক দেখিয়ে বা মারধর করে লুট করি নেই। আমি লোকেদের কাছে চাই, আপনার মতো লোকরাই আমাকে টাকা দিয়ে দেয়, যেমন এখনই আপনি দিলেন। আমাকে আপনি এক্ষুনি 1 ঘন্টার জন্য ছেড়ে দিন, আমি মার্কেটে গিয়ে এখুনি 1000 টাকা এনে দেবো। যে রাস্তায় যে লোকের থেকে আগের বারে নিয়েছি সেখান থেকেই, এবং সেই লোকরাই আমাকে স্বেচ্ছায় টাকা দেবে। তবে শেষ জীবনেও তিনি যে খেলা দেখিয়েছেন সেটাও কোনো সিনেমার গল্পের চেয়ে কম নয়। সালটা ছিল 1996। নটওয়ারলালের তখন বয়স ছিল 84 বছর। পুলিশের হাতে ধরা পড়েন তিনি। তখন তিনি ভীষণ অসুস্থ। তাকে পাঠানো হয় কানপুর জেলে। হাঁটা চলার ক্ষমতা হারিয়েছেন। তখন তার সর্বক্ষণের সঙ্গী ছিলেন হুইল চেয়ার। তাকে দিল্লির এমসে ভর্তি করার জন্য নির্দেশ দেয় আদালত। কানপুর থেকে ট্রেনে করে নটওয়ারলালকে নিয়ে আসা হয় দিল্লিতে। ট্রেন থেকে নামিয়ে তাকে বসানো হয় হুইল চেয়ারে। জেল পুলিশ আর রেল পুলিশ পাশাপাশি কথা বলতে থাকেন, আর তারই মাঝে হুইল চেয়ার থেকে চিরতরে গায়েব হয়ে যান নটওয়ারলাল। না, তারপর তার সন্ধান আর কোনোদিনই পাওয়া যায়নি। পরিবারের তরফে দাবি করা হয় নটওয়ারলালের মৃত্যু হয়েছে, যদিও সেই কথা পুলিশ বিশ্বাস করেনি। কিন্তু আর কোনোদিন নটওয়ারলালকে দেখা যায়নি। 2009 সালে আদালতে জমা পড়ল একটি আবেদন। নটওয়ারলালের উকিল আদালতে একটি আবেদন করেন, তাতে লেখা নটওয়ারলালের নামে যত কেস আছে তা যেন তুলে নেওয়া হয়, কারণ নটওয়ারলাল 2009 সালে 25 জুলাই মারা গিয়েছেন। অথচ তার ভাই গঙ্গাপ্রসাদ শ্রীবাস্তব দাবি করেন নটওয়ারলালের মৃত্যু হয়েছে 1996 সালে 24 জুন। কোন ডেটটা আসলেই সত্যি তা আজও জানা যায়নি, আর কোনোদিন জানা যাবেও না, কারণ নিজের মৃত্যুতে নিজের স্টাইলে রহস্যের পর্দা বিছিয়ে দিয়েছেন। কিন্তু নটওয়ারলালকে শুধু একজন ঠগ চোচ্চর ভাবলে ভুল করবেন। আর সে কথা আমি কেন বলছি সেটা বলবো এই শেষ অধ্যায়ে। 66 বছর ধরে ভারতের 8টি রাজ্যের বুকে 52টি ছদ্মনাম নিয়ে প্রায় 800 জন মানুষকে ঠকিয়ে নটওয়ারলাল উপার্জন করেছিলেন প্রায় 1290 কোটি টাকা। হর্ষদ মেহতা, নীরব মোদী, ললিত মোদী, বিজয় মালিয়ার তুলনায় এই প্রতারণার অঙ্ক অনেক কম হলেও আজকে তাকে ভারতের সর্বকালের সেরা প্রতারক হিসেবে মনে করে। কেন জানেন? কেবলমাত্র তার বুদ্ধির জন্য। আজও বিহারে তার গ্রামবাসীরা নটওয়ারলালকে ভগবান বলে মানেন। তারা আজও বলেন গরিবদের লুট করে যারা বড়লোক হয়েছিল তাদেরকে লুট করে সেই টাকা আবার গরিবদের ফিরিয়ে দিতেন তিনি। নিয়মিত মানুষদের পেট ভরে খাওয়াতেন আর গ্রামবাসীদের হাতে টাকা তুলে দিতেন। তবে যে যাই বলুক না কেন, তার গ্রামের লোকেরা কিন্তু তাকে নিয়ে আজও গর্ব করে। আর এই ছিল নটওয়ারলালের কাহিনী। নটওয়ারলালের জীবন কাহিনী আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আপনার ফ্যামিলি মেম্বার বা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এই ধরনের আরো ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।